এই পরাজয়টা 5 জুলাইয়ের মতো বাঙালিকে আমরা হচ্ছে একটা আশা দেখাবো। অনেক বড় অ্যাচিভমেন্ট ছিল। মুক্তি পাওয়ার বিষয়টা হচ্ছিল পুরো বাংলাদেশ টিমের হাতে, ডিস্ট্রয় করে দিছে বাংলাদেশকে। সালামু আলাইকুম দর্শক, আইকন স্পোর্টস ফ্রি হিট টাইম পাওয়ার্ড বাই চিলি ফ্লেক্স ডিজি সলিউশন। দর্শক, আজকে আমরা কথা বলবো বাংলাদেশ এবং ভারতের চলমান টেস্ট সিরিজ নিয়ে। ক্রিকেট যারা ভালোবাসে, ক্রিকেট যারা পছন্দ করে, তারা আসলেই কেউই সুস্থ স্বাভাবিকভাবে এই ম্যাচ দেখার পরে থাকতে পারে না। জয়, তোমার কাছে কি মনে হয় এই পরাজয়টা 5 জুলাইয়ের মতো? 5 জুলাই যেরকম মানে কোনোভাবেই পরাজয় ঠেকানো যায় নাই স্বৈরশাসক শেখ হাসিনার, ঠিক অনুরূপভাবে বৃষ্টিও বাংলাদেশের ম্যাচকে আসলে বাঁচাইতে পারলো না। হ্যাঁ, এত দীর্ঘ সময় ধরে বৃষ্টি হইলো, তারপরও কোনোভাবেই ওভারকাম করতে পারলো না বাংলাদেশ। ওই পাকিস্তানের মতো একটা জিতবো আমরা, তারপর আবার একটা লং টাইম হচ্ছিল আমরা স্টেবল হয়ে যাবো যে ম্যাচ জিতবো না, আবার হঠাৎ করে একটা ম্যাচ জিতবো, মানুষকে বাঙালিকে আমরা হচ্ছে একটা আশা দেখাবো। তো যখন বাংলাদেশের দর্শক বা আমরা যখন মনে করি যে না, আসলে এই দেশের আর ডেভেলপ করা বা উন্নতি করা পসিবল না, ঠিক ওই সময় মনে হয় একটা জয় দিয়ে আবার আমাদেরকে সান্ত্বনা দেওয়া হয় যে না, আমরা এখনো আছি, আমরা এখনো সার্ভাইভ করতেছি, তোমরা আমাদের সাথে থাকো, আপনারা খেলা দেখা ছেড়ে দিয়েন না, আমরা আছি। বাংলাদেশের প্রতি ম্যাচে একটা ছোটখাটো প্রাপ্তি থাকে, না হলে বলারের থেকে 2-3টা উইকেট, আর হচ্ছে ব্যাটসম্যান থেকে একটা 50 বা 70 রান। সেই জায়গা থেকে মমিনুলের জন্য এটা অনেক বড় প্রাপ্তি, বাংলাদেশের জন্য প্রাপ্তি। কারণ মমিনুল অনেকদিন পর সেঞ্চুরি আসছে তার ব্যাটে, বিশেষ করে দেশের বাইরের মাটিতে। জিনিসটা এটা মনে হয় মমিনুলের দ্বিতীয় সেঞ্চুরি। হ্যাঁ, মমিনুলের জন্য আর হচ্ছে দেশের জন্য একটা বড় একটা অ্যাচিভমেন্ট মোটামুটি বলা যায়। এটাই ছিল আমাদের। আরো একটা বড় একটা অ্যাচিভমেন্ট ছিল, তুমি কি নোটিস করছো? না, ওইভাবে তো কোনো নোটিস করা হয়। অনেক বড় অ্যাচিভমেন্ট ছিল, বাংলাদেশ কাপ না পাইলো, কোহলির কাছ থেকে ব্যাট পাইছে। হ্যাঁ, অবশ্য এটা বাংলাদেশ পায় না, অবশ্য সাকিব পাইছে। ওই সাকিব তো বাংলাদেশের বাইরে না, বাংলাদেশ সাকিব তো এখন বাংলাদেশের বাইরে, সে বাংলাদেশে আসবে কিনা তারও সন্দেহ। না, সেটা ঠিক আছে, তুমি যদি ওই অ্যাঙ্গেলে বলো তাহলে ঠিক আছে, বাট ক্রিকেটের পার্ট হিসেবে তো বাংলাদেশ টিমেরই একটা অংশ। আমরা ওই সাকিবের ওই ব্যাটটা বা প্রাপ্তি, কোহলির ব্যাটটা প্রাপ্তি হিসেবে আমরা বলতে পারি। ব্যাটটা তো আমাদের দেশে আসবে না, ব্যাটটা তো ইংল্যান্ড চলে যাবে। তুমি কোনোভাবে মানতে নারাজ যে এটা বাংলাদেশের আছে, বাট তুমি এইটাই বলতে চাও যে সাকিবের আছে, এটা সাকিবের পার্সোনাল অ্যাচিভমেন্ট। সাকিবের যদিও সাকিব আল হাসান 4 উইকেট পাইছিল। হ্যাঁ, সাকিব আল হাসান ভালো খেলছে, পরের ইনিংসে ভালো বোলিং করছে। সাকিব আল হাসানের একটা জিনিস তুমি নোটিস করো, ওকে নিয়ে যত কন্ট্রোভার্সি যাই হোক না কেন, ও হয় ব্যাটিং দিয়ে বসে দেয়, না বোলিং দিয়ে বসে। না, এটা ম্যাক্সিমাম ম্যাচ, এটা তো সত্যি কথা। সাকিব যে হচ্ছিল অবসরের একটা ঘোষণা দিছে, এই জিনিসটা বাংলাদেশ সাকিবের যে বলে রিপ্লেসমেন্ট, এটা বাংলাদেশ আসলে আদৌ পাবে না। এটা সত্যি কথা যে সাকিবের রিপ্লেসমেন্ট বাংলাদেশ কেন, বহির্বিশ্বে অনেক জায়গায় সাকিবের রিপ্লেসমেন্ট করা সম্ভব না, কারণ ওর মতো একটা প্লেয়ার যে একটা প্রপার ব্যাটসম্যান, প্রপার বলার। বাংলাদেশ টিমে যখন সাকিব চলে যায় তখন হচ্ছিল 2টা প্লেয়ার আপনার আনতে হবে সাকিবের পরিবর্তে, একটা বলার একটা ব্যাটসম্যান, 2জন ইনপুট দিতে হবে, ইনক্লুড করতে হবে এই দলের মধ্যে। তো সেই জায়গায় একটা প্লেয়ার পুরো জিনিসটা করতেছে, তার মানে এটা আপনার জন্য খুবই বড় প্রাপ্তি। আর প্রতিটা দলই চায় যে একটা ভালো অলরাউন্ডার তার দলে থাকুক, যে হচ্ছে 2 ডিপার্টমেন্টের দিকে করবে। সেই ক্ষেত্রে সাকিব একজন প্রপার ব্যাটসম্যান, প্রপার বোলার। তো সাকিব চলে গেলে অবশ্যই আপনি হিমশিম খাবেন দল সাজাতে, কিন্তু আশা করি আমাদের বাংলাদেশ টিম সেটা কিছুটা হলে ব্যাকআপ দিতে পারবে। আমরা দেখতেছি লাস্ট বেশ কিছু ম্যাচ ধরে কোনো ব্যাটসম্যান ধারাবাহিকভাবে রান করতে পারতেছে না। দেখা যাচ্ছে যে কোনো এক ব্যাটসম্যান অনেকদিন পরে রান করলেও তাকে আর পরে পাওয়া যাচ্ছে না। 50 সেঞ্চুরি করার পরে সে আর ধারাবাহিক থাকতেছে না, তাকে আমরা হারিয়ে ফেলতেছি। এবং 20 রান 30 রানের বেশি কোনো ব্যাটসম্যানই আসলে স্টে করতে পারতেছে না। মানে এটা এই যে ভয়াবহ ডিজাস্টার, এটা আসলে এটার থেকে আমরা কবে মুক্তি পাবো তো জানি না। মুক্তি পাওয়ার বিষয়টা হচ্ছিল পুরো বাংলাদেশ টিমের হাতে, বাংলাদেশ টিমের প্লেয়ারদের হাতে। তারা কবে হচ্ছিল তাদের টেকনিক ঠিক করবে, তাদের হচ্ছে ব্যাটিং লাইন আপ ঠিক করবে। ব্যাটিং লাইন আপ তো ওইভাবে হচ্ছে সাজানো হয়েছে, ওইভাবে ঢাইলে সাজানো হয়েছে যে ব্যাটিং লাইন আপ ওইভাবে যারা ক্যাপাবল তাদেরকে আনা হয়েছে। কিন্তু আসলে তারা হচ্ছে ওই যে আমরা আগের পর্বগুলোতে যে আগের যে ভিডিওগুলো গেছে ওখানে অলরেডি হচ্ছিল খুবই ডিটেলসে কথা বলছে, ওই জিনিসগুলো আবার রিপিট করতে চাচ্ছি না। তবু কিছুটা বলি যে ওদের ব্যাটিং এ যে আমাদের শর্ট সিলেকশন গুলো, তারপর নতুন বলের সাথে যে সুইটেবল হওয়া, নতুন বল ফেস করা, এই জিনিসগুলো এখন ইমপ্রুভমেন্ট করা বাকি আছে। বাকি বলতে অনেকটাই বাকি আছে, কারণ আমরা ওইভাবে ওই যে প্রথম 10-15 ওভার একটা পার্টনারশিপ, ওপেনিং এ পার্টনারশিপ করতে পারতেছি না। ওই যে একটা টাইম দেওয়া, বলকে পুরাতন হতে দেওয়া, ওই টাইমটা আমরা দিতে পারতেছি না। তখনই আমরা দেখতেছি আগে উইকেট গুলো পড়ে যেতে, যেমন সেকেন্ড ইনিংস এর ক্ষেত্রে যদি দেখি বাংলাদেশ ধাপার উইকেট গুলো পড়ে গেছে। তো এই জিনিসগুলো হচ্ছিল যে যখন বাংলাদেশ যদি ব্যাকআপ দিতে পারবে, যখন বাংলাদেশের ব্যাটিং লাইন আপটা এই একটা লং টার্ম ধরে ব্যাটিং করতে পারবে, তখন হচ্ছিল আমরা
আর বাংলাদেশের ব্যাটিং লাইন আপে একটা স্টেবল রান দেখতে পারবো, একটা ফাইট দেওয়ার মতো রান দেখতে পারবো। তাছাড়া ওই যে 30-40 রানের যে গিয়ে যে আটকে যায়, যেমন মুশফিককে দেখলাম 37 রান। অবশ্য মুশফিকের দোষ ওইখানে বলতে গেলেও বলার না, কারণ উইকেট অলরেডি পড়ে গেছে, লাস্টের দিকে একটা উইকেট নিয়ে মুশফিক ব্যাটিং করতেছিল, ওই জায়গা থেকে ওটা বলার বাহুল্য। তার উপর সাদমান দেখলাম 50 করছে সেকেন্ড ইনিংসে, কিন্তু 50 করার পরও ওই যে 50-কে 70-80-তে নিয়ে যাও, তার আগে উইকেট, এই জিনিসগুলো লং টার্মে আসলে ব্যাটসম্যানদের লং ব্যাটিং করতে হবে। এই টেস্ট পরাজয় দিয়ে কিন্তু বাংলাদেশের র্যাঙ্কিংটা কমে গেল, হ্যাঁ উঠে গেল। বাংলাদেশ পাকিস্তান ম্যাচ, পাকিস্তান হোয়াইট ওয়াশ করার পর বাংলাদেশের র্যাঙ্কিং হচ্ছে ধাপ করে অনেক উপরে চলে আসছে। সেইখান থেকে হচ্ছিল এই তার টানা আবার 2টা ম্যাচ হারার পর বাংলাদেশ আবার সাথে চলে আসছে, জিনিসটা ডিসঅ্যাপয়েন্টেড। তার উপর হচ্ছে সাউথ আফ্রিকার ম্যাচের সাথে কি করে, সেখান থেকে বাংলাদেশের পয়েন্ট টেবিলে আসার একটা বড় সম্ভাবনা আছে। এবং ওইখানে যদি হারে তাহলে আরো তলানিতে চলে যাবে, হয়তো পাকিস্তানের নিচেও চলে যেতে পারে। রবিচন্দ্র অশ্বিন ম্যান অফ দ্য সিরিজ, এই যে তার পারফরমেন্স এত অসাধারণ। না সে আসলে এই ম্যাচে বলতে পুরো সিরিজটাতে আউটস্ট্যান্ডিং ব্যাটিং করছে, আউটস্ট্যান্ডিং বোলিং করছে, দুইটাই করছে। একদম প্রপার অলরাউন্ডার যেই কাজটা করা দরকার ও সেম কাজটা হচ্ছে একদম দলের জন্য করে দিছে। প্রথম ম্যাচে আমরা দেখলাম যেখানে ইন্ডিয়াকে একদম ভরাডুবি উইকেটের উপর উইকেট বাংলাদেশ ভালো খেলতেছিল, ওই জায়গার থেকে ম্যাচটাকে উঠে নিয়ে আসছে হচ্ছে রবিচন্দ্র অশ্বিন আর জাদেজা। অশ্বিনের ইয়াটাই বেশি সবচেয়ে বলতে গেলে, কৃতিত্বটাই বেশি। তার উপর বোলিং এ এসে প্রত্যেকটা ব্যাটসম্যানকে একদম আউট করে দাও, ওইভাবে উইকেট গুলো টেকেন করে নেওয়া। কারণ আমরা পুরো ম্যাচটাতে হচ্ছিল একদম অশ্বিনময় ম্যাচ ছিল। পরের ম্যাচেও যদি আমরা দেখি, পরের ইনিংসও এই ম্যাচেও হচ্ছিল অশ্বিন প্রায় 5টা উইকেট পেয়েছে এই ম্যাচেও। তাই জিনিসটা পুরো ম্যাচটা অশ্বিন আসলে ঘিরে রাখছে, পুরো বাংলাদেশ টিমকে ডিস্ট্রয় করার জন্য আসলে অশ্বিন মূল হোতা যদি বলে, অশ্বিন হচ্ছিল পুরা ডিস্ট্রয় করে দিছে বাংলাদেশকে। জয়, আমাদেরকে পরবর্তী টেস্ট দেখার জন্য অপেক্ষা থাকতে হবে সেই সাউথ আফ্রিকার দিকে তাকিয়ে। সাউথ আফ্রিকার সাথে তার উপর হচ্ছে আমাদের সাকিব আল হাসান, যে তার লাস্ট ম্যাচ বা লাস্ট টেস্ট খেলা হতে পারে হচ্ছে সাউথ আফ্রিকা ম্যাচে। তিনি আদৌ কি খেলবেন, আদৌ কি বাংলাদেশে আসবেন কিনা, দেশের যেই অবস্থা রয়েছে, দেশের যেই পরিপ্রেক্ষিতে সে দেশে এসে খেলতে পারবেন কিনা, নাকি এটাই তার শেষ লাস্ট টেস্ট ম্যাচ হবে, সেটাও দেখার বিষয় খুবই। দর্শক, পরবর্তী টেস্ট ম্যাচ দেখার অপেক্ষায় থাকবে পুরো দেশ, পুরো জাতি, সেটি আসলে দেখার বিষয়। সেই পর্যন্ত আমরা সবাই সুস্থ থাকি, ভালো থাকি। আল্লাহ হাফিজ।